আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহানাজ আক্তার, প্রভাষক, বাংলা। কবির কল্পনা সে তো কবিতায় আশ্রিত, হিংসা দেশ ভালোবাসা সবেতে মিশ্রিত। স্বতন্ত্র স্বাধীন কবি রচিবার তরে জীবন সংসার ধর্ম সবই তুচ্ছ করে। কল্পনা ছেড়ে যবে চেতন উদয় হয়, ফিরে পায় কবি তার কাঙ্ক্ষিত জয়। এই কবিতায় কল্পনার আশ্রয়ে কবিরা কাব্য রচনা করেন। সেই কল্পনার জগতে হয়তো বাস্তব জগতের সবই মিথ্যা বলে প্রতিপন্ন হয়, তবে ব্যক্তি কবি সর্বদাই কল্পনার জগতে বাস করতে পারেন না। কবিকেই কল্পনা আর বাস্তবের মিলন ঘটাতে হয়, আর সেই মিলন মুহূর্তেই ঘটে কবিতার বিজয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকমই একটি কবিতা তোমাদের বাংলা পাঠ্য বইয়ে আলোচনা করা হয়েছে। তোমরা ঠিকই ধরেছ, সেই কবিতাটি হলো লোক লোকান্তর। আর কবি আল মাহমুদের লোক লোকান্তর কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে চলো আমরা লোক লোকান্তরের কবি যে আল মাহমুদের জীবনী নিয়ে কিছুটা আলোচনা করি। তোমরা একটু বোর্ডে খেয়াল করো। লোক লোকান্তর আল মাহমুদ। আল মাহমুদের পুরো নাম বা প্রকৃত নাম সেটা হলো মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তার জন্ম 1936 সালে 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কবির পিতার নাম আব্দুর রব মীর। কবির মাতা রওশন আরা মীর। কবি মাধ্যমিক পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় পড়াশোনা করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় পড়াশোনা করেছেন। এরপর তিনি বেশ কিছুদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। বেশ কিছুদিন পেশায় নিয়োজিত ছিলেন।
প্রথমটুকু আমরা মুছে দিচ্ছি। এরপরে তিনি সেই সময় দুটি বিখ্যাত পত্রিকা দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী দৈনিক গণকণ্ঠ দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন। এরপরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন। শিল্পকলা একাডেমিতে যোগদান করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং তিনি পরিচালকের পদ থেকে অবসরে যান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ লোকলোকান্তর, সোনালী কাবিন, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে লোকলোকান্তর, সোনালী কাবিন ইত্যাদি। এছাড়া তিনি উপন্যাস লিখেছেন। তার উপন্যাসগুলো হলো ডাহুকি, কবি ও কোলাহল। দেখো কবি ও কোলাহল ইত্যাদি। এছাড়া তিনি আরও কিছু উপন্যাস লিখেছিলেন, যেমন নিশিন্দা নারী, আগুনের মেয়ে, হ্যাঁ, আর ছোট গল্পও তিনি লিখেছিলেন, যেমন পানকৌড়ি, রক্ত, তারপরে সৌরভের কাছে, বনচারী, হ্যাঁ, ইত্যাদি। এগুলো তার উল্লেখযোগ্য ছোট গল্প। এখন আসো আমরা কবিতার ভিতরে প্রবেশ করি। মূল কবিতাটি নিয়ে আমরা এখন আলোচনা করব। লোকলোকান্তর, আল মাহমুদ। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। অর্থাৎ কবি এখানে তার কাব্য চেতনাকে সত্যিকার এক সাদা পাখির সঙ্গে তুলনা করেছেন। কবির চেতনারূপ সেই পাখি বসে আছে সবুজ অরণ্যের এক চন্দনের ডালে। এখানে সবুজ হচ্ছে সতেজতার প্রতীক, আর চন্দন হলো স্নিগ্ধ সুগন্ধের প্রতীক। মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পান লতা সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। অর্থাৎ কবি দেখেন যে অরণ্যে বয়ে যাওয়া বাতাসে বন্য পানলতা দোল খায়। চন্দনের ডালে বসে থাকা কবির চেতনা পাখিরও অরণ্যের রহস্যময় সৌন্দর্যের মধ্যে ফুলের সুগন্ধি পাখির ঠোঁটে সেই মাখামাখি হয়। কবির অস্তিত্বের কাব্যভাষাও তখন সৌন্দর্য সুগন্ধে মোহময় হয়ে ওঠে। কবি
এখানে এটাই ব্যক্ত করেছেন। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। যতদূর কবির চোখ যায় তিনি শুধু বাংলার অফুরন্ত রঙের মেলা দেখতে পান। চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, হ্যাঁ, এ যেন মাটি আর আকাশে মেলে ধরা কবির নিসর্গ উপলব্ধির রূপময় প্রকাশ। সমন্বিত সৌন্দর্যের রহস্যে ভরে উঠেছে যেন তার সৃষ্টি। তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি। মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। চন্দনের ডালে বসা কবির চেতনা পাখিটির রূপের বিভাসে কবির ভয় হয়। শুধু চেতনার আকর্ষণ তীব্র হলে সংসার ধর্ম সমাজের সব বাঁধন ছিন্ন করে তার রূপের তীব্রতায় একাকার হয়ে যেতে ইচ্ছে করে তার। চিত্রকল্প, উপমা, অলঙ্কার, শব্দের বাঁধুনিতে অনুপম কাব্যের ছটায় কবির দৃষ্টিও তখন অলঙ্কৃত হয়ে ওঠে। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। কবি জানেন তার সৃষ্টির পথ কুসুমাস্তীর্ণ নয়, তাতে নানা সমস্যা, বাধা বিঘ্ন আর জীবন সংগ্রামের বিস্ময় জড়িয়ে রয়েছে। তারপরেও সব কিছু তুচ্ছ করে কবির কাছে সত্য হয়ে ওঠে তার চেতনার রং, রূপ, রেখা, শব্দাবলীর স্বপ্নসৌধ। এভাবে উত্তীর্ণ হয় কবিতার সার্বভৌমত্ব। জয় হয় কবিতার। এই বিজয় আনন্দে সৃষ্টির প্রেরণার কবি উদ্বুদ্ধ হন। কবি সেই আল মাহমুদ বাংলা সাহিত্যে, বাংলা কাব্য জগতে এক অনন্য জগৎ তৈরি করেন। সেই জগৎ যন্ত্রণাদগ্ধ শহর জীবন নিয়ে নয়, স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম জীবন নিয়ে। গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়িত রূপ নিজস্ব কাব্য ভাষা ও সংগঠনে শিল্পিত করে তোলেন কবি। কাব্যগ্রন্থ সেই তার সেই কথাগুলোই এখানে ফুটে উঠেছে। কবিতাটি অনেক ছোট, কিন্তু এখানে এই কবিতাটির তাৎপর্য অনেক বেশি, অনেক বড়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা কিছু বানান এবং শব্দের অর্থ দেখি। দেখো, চন্দন। চন্দন অর্থ সুগন্ধি কাঠ। চন্দন অর্থ সুগন্ধি কাঠ। নারী, এই নারী কিন্তু কোনো মহিলাকে বা মেয়েকে বোঝানো হয়নি, এটা হলো না পারি। না পারি, নারী শব্দের অর্থ হচ্ছে না পারি। এরপরে আসো তোমাদের বনচারী। বনচারী অর্থ হচ্ছে বনে বিচরণ করে এমন। করে এমন বনচারী। বনচারী শব্দের অর্থ হচ্ছে বনে বিচরণ করে এমন। পরাগ। পরাগ শব্দের অর্থ হচ্ছে
রেণু, ফুলের রেণু আর কি। বনচারী বানানটা অনেক সময় তোমাদের কবিতায় দীর্ঘিকার দেওয়া আছে। হ্যাঁ, বনচারী। এরপরে আসো পরাগ। পরাগ শব্দের অর্থ হচ্ছে রেণু। পরাগ শব্দের অর্থ হচ্ছে রেণু। এরপরে আসো যে সত্যিকারের সাদা পাখি। সত্যিকারের সাদা পাখি এখানে কি অর্থে ব্যবহার করেছে কবি? সত্যিকারের সত্যিকারে সাদা পাখি, এখানে কবির কাব্যসত্তাকে তুলে ধরেছেন। কবির কাব্যসত্তার সঙ্গে এই সত্যিকারের সাদা পাখির তুলনা করেছেন। কাব্যসত্তা। এরপরে আসো যে আহত কবির গান। আহত কবির গান। আহত কবির গান হলো কবি যখন তার কাব্য রচনা করেন, তার কাব্য সাধনার পথে অনেক বাধা, অনেক বিপত্তি আসে। তো সেই কথাটাকেই এখানে বোঝাতে চেয়েছেন আহত কবির গান হিসাবে। কবিতার আসন্ন বিজয়। কবিতার আসন্ন বিজয়। তোমাদের এই লাইনটি আছে কবিতার আসন্ন বিজয়, অর্থাৎ শেষ পর্যন্ত সমস্ত বাধা অতিক্রম করে কবিরা ঠিকই বিজয় লাভ করে। কবিতার বিজয় ঠিকই হয়। এই জন্যেই কবি এখানে বলেছেন কবিতার আসন্ন বিজয়। ঠিক তার আগের লাইনটি ছিল কি? আহত কবির গান। অর্থাৎ কবিতার কাব্য সাধনার পথে অনেক বাধা, অনেক বিপত্তি তাকে অতিক্রম করতে হয়, অনেক বাধা আসে, বিপত্তি আসে। এরপরে কি বলেছে? তারপরেও এত বাধা, এত বিপত্তি আসা সত্ত্বেও শেষ পর্যন্ত কবিতার বিজয় ঘটে। এই লোকান্তর কবিতায় কবি নানা চিত্রকল্পে বাংলার প্রকৃতিকে তুলে ধরেছেন। কবি তার চেতনাকে মনে করেন একটি সাদা পাখি। সেই পাখিটি বসে আছে অরণ্যের কোনো এক চন্দনের ডালে। তার ঠোঁট সুগন্ধ পরাগে মাখা, চোখের কোটরে কাটা সুপারির রং, সবুজ পা, নখ তীব্র লাল। এটা হলো কবির কল্পনা। কবির চেতনায় প্রকৃতি যেন নির্মলতার নির্যাসে মাখামাখি, রূপে অনন্য। বাংলার শ্যামল প্রকৃতিকে কবি সমীহ করেন। তার রূপচ্ছটায়, তার বর্ণচ্ছটায় কবি শিহরিত পলকহীন। সে উজ্জ্বল রূপের ছোঁয়ায় আলোকিত হয় বাঙালির তথা কবির চেতনার জগৎ। কবি মনে করেন এই চেতনা সমৃদ্ধ প্রকৃতিকে যদি স্বীকার না করা হয়, এর মাহাত্ম্য যদি উপলব্ধি না করা হয়, তবে সমাজ, সংসার, ধর্ম, এমনকি মানব জীবন সবই তুচ্ছ। কবি তাই স্তব্ধ হয়ে প্রকৃতির গান শোনেন। অথচ মানুষের অবহেলায় প্রকৃতি এখন আহত। বাংলার শ্যামল প্রকৃতিকে সবাই ভালোবাসবে, এটাই কবি প্রত্যাশা। আর এই ভালোবাসার মধ্য দিয়ে বিজয় হবে কবিতার, বিজয় হবে কবির। খুব ছোট্ট এবং সুন্দর এই কবিতাটির মধ্য দিয়ে কবি এই কথাগুলোই তুলে ধরেছেন। এখন আসো, তোমাদের জন্য আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে লিখে দেই বোর্ডে, তোমরা একটু খেয়াল করবে।
লোক লোকান্তর কি জাতীয় কবিতা? দেখো 1 নম্বর প্রশ্ন, লোক লোকান্তর কি জাতীয় কবিতা? লোক লোকান্তর কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবির উত্তর, কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবিতা শিক্ষার্থীরা তোমরা এখানে একটু খেয়াল করো, লোক হলো ইহলোক আর লোকান্তর হলো কিন্তু পরলোক। দুটো শব্দের অর্থ হচ্ছে, লোক হচ্ছে ইহলোক মানে ইহ জগতের কথা, বা লোকান্তর শব্দের অর্থটা হচ্ছে পরলোক। গন্ধবণিক কি ধরনের গ্রন্থ? গন্ধবণিক কি ধরনের গ্রন্থ? গন্ধবণিক হচ্ছে কবি আল মাহমুদের গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ। এরপরে খেয়াল করো, চন্দনের ডালটি কোথায়? চন্দনের ডালটি কোথায়? চন্দনের ডালটি সবুজ অরণ্যে। তাহলে উত্তর হচ্ছে সবুজ অরণ্যে। সবুজ অরণ্যে। কিসের বিজয় আসন্ন? কিসের বিজয় আসন্ন? সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত কিসের বিজয় হয়? কবিতার বিজয় হয়। কিসের বিজয় আসন্ন? কবিতার বিজয় আসন্ন। তাহলে উত্তর হচ্ছে কবিতার বিজয়। কবিতার বিজয়। এরপরে দেখো 5 নম্বর, যে লোকান্তর শব্দের অর্থ কি? লোকান্তর শব্দের অর্থ একটু আগে বললাম, লোকান্তর শব্দের অর্থ হচ্ছে পরলোক। লোকান্তর শব্দের অর্থ কি? লোকান্তর শব্দের অর্থ হচ্ছে পরলোক। কবিতায় বর্ণিত পাখির পা দেখতে কেমন? কবিতায় বর্ণিত পাখির পা দেখতে কেমন? পাখির পা দেখতে কেমন? কবিতায় বর্ণিত পাখির পা দেখতে কেমন? উত্তর হবে সবুজ। যে লোক লোকান্তর কবিতায় বর্ণিত পাখির পা দেখতে সবুজ। কবির চেতনায় নখ কি রঙের? কবির চেতনায় নখ কি রঙের? কবির চেতনায় নখ তীব্র লাল রঙের।
তীব্র লাল রঙের। কবি স্তব্ধ হয়ে কি শোনেন? কবি স্তব্ধ হয়ে কি শোনেন? কি শোনেন? কবি স্তব্ধ হয়ে আহত কবির গান শোনেন। আহত কবির গান শোনেন। আহত কবির গান শোনেন। কবির মনে কি জাগ্রত হয়েছে? কবির মনে কি জাগ্রত হয়েছে? কি জাগ্রত হয়েছে? কবির মনে মৃত্যু চেতনা জাগ্রত হয়েছে। জাগ্রত হয়েছে। কবির মনে কি জাগ্রত হয়েছে? কবির মনে মৃত্যু চেতনা জাগ্রত হয়েছে। দাহ কি কোন ধরনের গ্রন্থ? দাহ কি কোন ধরনের গ্রন্থ? দাহ কি দাহ কি আল মাহমুদের একটি গল্প গ্রন্থ। এইগুলো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমরা জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে শিখে রাখবে। আর অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের আমি বাসার জন্য দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় সেগুলো ভালো মতো অনুশীলন করবে। অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা একটু লিখে নিতে পারো যে দুটি চোখের কোটরে কাটা সুপারির রং বলতে কবি কি বুঝিয়েছেন? দুটি চোখের কোটরে কাটা সুপারির রং বলতে কবি কি বুঝিয়েছেন? কবি তার চেতনা, 2 নম্বর দেখো, কবি তার চেতনা দ্বারা বন্য প্রকৃতিতে প্রবেশ করেছেন কেন? 3 নম্বর, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার, এই চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? কবি আহত কবির গান কেন শুনতে চেয়েছেন বা কেন শুনতে পান? 5 নম্বর দেখো, কেন কবিতার বিজয় আসন্ন বুঝিয়ে দাও। কবিতার বিজয় কেন আসন্ন সেটা বুঝিয়ে দাও। এই লোকলোকান্তর কবিতায় কবি নানা চিত্রকল্পে বাংলার প্রকৃতিকে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, কবি তার চেতনা লোকে মনে করেন যে তার চেতনাকে একটা সাদা পাখির সঙ্গে তুলনা করেছেন। সেই পাখিটি যেন বসে আছে অরণ্যের কোনো এক চন্দনের ডালে। কবির সম্পূর্ণ কল্পনা এটা। কবি তো সরাসরি তার পরিচয় দিতে পারে না, কিন্তু বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন উপমা দিয়ে, চিত্রকল্প দিয়ে তিনি সেইগুলো তুলে ধরেন। আর এই তোমাদের লোকলোকান্তর কবিতাটি কিন্তু লোকলোকান্তর কাব্যগ্রন্থের নাম কবিতা। গত ক্লাসে আমি নাম কবিতা কিভাবে কেন হয় সেটা বলেছিলাম, যে কাব্যগ্রন্থ এবং কবিতার নাম যদি একই হয় তাহলে সেটাকে নাম কবিতা বলা হয়। অর্থাৎ লোকলোকান্তর কবিতাটি লোকলোকান্তর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এই কবিতায় কবি চিত্রকল্পের ব্যবহার দেখিয়েছেন। চিত্রকল্পটা কি? যে শব্দ
ছবির মাধ্যমে এক ইন্দ্রিয়ের কাজ আরেক ইন্দ্রিয়ের মাধ্যমে করিয়ে নেওয়া হয়। অর্থাৎ সরাসরি প্রকাশ না করে অন্যভাবে অন্য একটি বিষয়ের মাধ্যমে অন্য একটি ছবির মাধ্যমে তুলে ধরা হয়, সেটাই হচ্ছে চিত্রকল্প। অর্থাৎ যে শব্দ ছবির মাধ্যমে এক ইন্দ্রিয়ের কাজ আরেক ইন্দ্রিয়ের মাধ্যমে করিয়ে নেওয়া হয়, সেটাই হচ্ছে তোমার চিত্রকল্প। এই চিত্রকল্পের ব্যবহার দেখিয়েছেন কবি এখানে। সেই প্রকৃতির সে অপরূপ যে বর্ণনাগুলো দিয়েছেন সেগুলো সবই কিন্তু চিত্রকল্প। আর তোমাদেরকে আগেই বলেছি যে এটা কিন্তু আত্মপরিচয়মূলক কবিতা, কবির নিজের আত্মপরিচয়মূলক কবিতা। কবি তো সরাসরি নিজের পরিচয় দিতে পারেন না, বিভিন্ন কল্পনা বিভিন্ন চিত্রকল্পের মাধ্যমে তিনি এই পরিচয় তুলে ধরেছেন। কবিতাটি আত্মপরিচয়মূলক কবিতা। তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে যে লোকলোকান্তর কী জাতীয় কবিতা? লোকলোকান্তর আত্মপরিচয়মূলক কবিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কবিতাটি আরও ভাষায় ভালো করে পড়বে। আর যে জ্ঞানমূলকগুলো প্রশ্ন আমি লিখে দিলাম সেগুলো তোমরা ভালো করে পড়বে, আর সাথে সাথে অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা দেখবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।